প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে নরসিংদী অনলাইন পাঠশালা উপভোগ করছেন, সবাইকে আজকের ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমদ হোসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। প্রিয় উপস্থিতি, আমরা শুধু বলতে চাই যে আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের উৎসাহ প্রেরণা যোগান, তাহলে আমরা হাসি মুখে সমস্ত ত্যাগ, তিতিক্ষা এবং শ্রমকে মেনে নিয়েই পথ চলব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের ক্লাস এখনই শুরু হয়ে যাবে। যারা আমাদের সাথে এখনো যুক্ত হওনি বা তোমাদের বন্ধুদের এখনো লাইনে দেখতে পাচ্ছ না, লাইভে অ্যাটাচড হয়নি, তোমরা তাদেরকে একটা টেক্সট করে অথবা ফোন করে বলে দাও, যাতে দ্রুত কয়েক মিনিটের মধ্যেই আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, আরও একটা কথা, সেইটা হচ্ছে যে আমাদের এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের ইনবক্সে দিবে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন টাইম লাইনে তোমরা শেয়ার করবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে, সেই আমন্ত্রণ আমার রইল। আরও একটা কথা, তোমরা সব সময় নরসিংদী অনলাইনে পাঠশালার সাথে থাকবে, উৎসাহ দিবে, অনুপ্রেরণা দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু অন্যান্য যে অনলাইন স্কুলগুলো আছে সেগুলো থেকে প্রচুর পরিমাণে রেসপন্স পাচ্ছি, আমরা প্রশ্ন পাচ্ছি। প্রতিদিনই আমরা সেই প্রশ্নগুলোর ফিডব্যাক দিচ্ছি পরবর্তী ক্লাসে। তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন, কোনো কৌতূহল থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই এই ভিডিওর নিচে আমার ইউটিউব ডেসক্রিপশন লিঙ্ক, এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেয়া আছে, তোমরা এই লিঙ্কে নক করে আমাকে প্রশ্ন করতে পারো। এমনকি নরসিংদী অনলাইন পাঠশালার কমেন্ট বক্সেও তোমরা প্রশ্ন করতে পারো। হ্যাঁ, তবে অবশ্যই সেই প্রশ্নটা টিচারের নাম উল্লেখ করে, বিষয় উল্লেখ করে, বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন করবে। ইনশাল্লাহ আমরা খুবই স্বল্প সময়ের মধ্যে আমরা এইটা রেসপন্স করব। আরও একটা কথা, সেইটা হচ্ছে যে তোমরা সব সময় এই নরসিংদী অনলাইন পাঠশালাকে উৎসাহ দিবে, সাথে থাকবে। আমরা সেই প্রত্যাশা তোমাদের কাছ থেকে আমরা করি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসে চলে যাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসটা আমরা কিসের উপর করেছিলাম? হ্যাঁ, আমাদের গত ক্লাসটা ছিল ধ্বনি এবং বর্ণের উপরে, এবং আমরা ধ্বনি এবং বর্ণের পুঙ্খানুপুঙ্খ আলোচনা শেষে আমরা জেনেছিলাম যে বর্ণমোট দু প্রকার। কি কি? একটি হচ্ছে স্বরবর্ণ আর একটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, আমরা কিন্তু অলরেডি গত ক্লাসে স্বরবর্ণের নাড়ী নক্ষত্র অর্থাৎ সার্বিক আলোচনাটা আমরা সেদিন করেছি। নিশ্চয়ই তোমাদের সেগুলো মনে আছে। চলো এবার আমরা আজকে ব্যঞ্জন বর্ণের অপারেশন করব এবং ব্যঞ্জন বর্ণের নাড়ী নক্ষত্র আজকে আমরা জানব এবং সেগুলো মনে রাখার চেষ্টা করব। তবে শুরু হয়ে যাক, লেটস গো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা প্রথমে এই শব্দটিকে বিশ্লেষণ করব যে প্রথমে আমরা জানব যে ব্যঞ্জন মানে কি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে এই শব্দটির গঠনটা হচ্ছে সন্ধি দিয়ে হয়েছে। সন্ধিটা আমরা বলি এরকম, বি যোগ অঞ্জন, এইটি একটি যৌগিক শব্দ বা সাধিত শব্দ। সাধিত শব্দ এইটা একটা, বি যোগ অঞ্জন সমান ব্যঞ্জন, সন্ধি হয়েছে। রস্বই দীর্ঘই পরে যদি রস্বই দীর্ঘই ছাড়া অন্য স্বরবর্ণ থাকে তাহলে জফলা প্লাস কার হয়, সেই সূত্রে হয়েছে এটা। তাহলে আমরা
সব ব্যঞ্জন বর্ণ শব্দটির গঠন জানলাম। গঠন কি? সন্ধি দিয়ে হয়েছে। অর্থ, তুমি যদি অভিধানে এটার অর্থ খুঁজো তাহলে এইটার অর্থ তুমি পাবা হচ্ছে তরকারি। নিশ্চয়ই তোমাদের হাসি পেয়েছে। তাহলে ব্যঞ্জন বর্ণ মানে কি? ব্যঞ্জন বর্ণের অর্থ হচ্ছে তরকারির রং। তরকারির রং। আমরা এইটা শব্দটাকে ভাঙতে গিয়ে একটি অপ্রাসঙ্গিক অর্থ নিয়ে আসলেও ব্যঞ্জন বর্ণের অর্থ আসলেই তরকারির রং। কিন্তু আমরা এখন যেই ব্যঞ্জন পড়ছি সেই ব্যঞ্জন তরকারি ব্যঞ্জন নয়। আমরা এখন পড়ব যে ব্যঞ্জন বর্ণ অর্থাৎ বাংলা ভাষার, আমাদের প্রাণের ভাষা, আমাদের প্রিয় মাতৃভাষার যে দুই রকম বর্ণ আছে তার একরকম হচ্ছে স্বরবর্ণ আর দ্বিতীয় প্রকারের নাম হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা আজকে এই ব্যঞ্জন বর্ণটা পড়ব। ক্লিয়ার? তাহলে ব্যঞ্জন বর্ণের আমরা গঠনটা বুঝলাম, এটার অভ্যন্তরীণ অর্থ বুঝলাম। এইবার আমরা এইটার সংজ্ঞা বুঝবো। চলো আমরা সংজ্ঞা শিখে নিই। সংজ্ঞা। সার্বিক বিবেচনায় বাংলা ভাষার ব্যাকরণের যে বইগুলো আছে বা যে ব্যাকরণগুলো আছে সেগুলো সার্বিকভাবে পর্যালোচনা করলে এই ব্যঞ্জন বর্ণের মোট 3টি সংজ্ঞা পাওয়া যায়। আমরা 3টি আজকে শেখার চেষ্টা করব। কেমন? আমাদের পপুলার বা সচরাচর আমরা যেই সংজ্ঞাগুলো জেনে আসি, যেমন আমরা লিখব হচ্ছে যে সকল বর্ণ উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায় বা ঘর্ষণ লাগে তাদেরকে ব্যঞ্জন বর্ণ বলে। স্বরবর্ণের ঠিক উল্টা সংজ্ঞা। স্বরবর্ণ আমরা কি বলেছিলাম? যে সকল বর্ণ উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধা পায় না, সেগুলো ছিল কি? স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণটা কি হচ্ছে? ব্যঞ্জন বর্ণটা হচ্ছে এরা বাধা পাবে, একটু না একটু টাচ করবে, ঘর্ষণ লাগবে, সেগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা 1 নম্বর সংজ্ঞা শিখলাম। 2 নম্বর সংজ্ঞাটা কি হতে পারে? স্বরবর্ণ রিলেটেড, খুবই, এটাও তোমরা জানো। আমরা বলতে পারি এরকম, যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না তাদের ব্যঞ্জন বর্ণ বলে। এই শেষ। তাহলে যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না তাদেরকে ব্যঞ্জন বর্ণ বলে। এটার মানে কি? এই স্বরবর্ণের সাহায্য ছাড়া মানে কি? আমরা বললাম এরকম, সাপোজ এইটা কি বর্ণ? ওষ্ঠবর্ণ, ম। কেমন? এই যে ম, এই ম মানে হচ্ছে আমি এই যে লিখলাম, উচ্চারণ করলাম ম, দেখবা এর সাথে এইরকম একটা অ চলে আসছে, ম ম, কেমন? অ চলে আসছে। তার মানে এই অ যদি আমি সাহায্য নিতে, অয়ের যদি অর্থাৎ স্বরবর্ণের যদি সাহায্য না নিতাম
তাহলে উচ্চারণ কেমন হতো? উচ্চারণ করাই যেত না, উচ্চারিত হতোই না। কেমন হতো আবার কি? এটা উচ্চারণ করা সম্ভবই হতো না। কি হইতো আমরা যদি প্রশ্ন থাক, স্যার কি হইতো? জাস্ট এরকম হতো, এর বেশি না। দুই ঠোঁটের সাথে দুই ঠোঁট চাপ লেগে থেকে যেত, হতো না। যেই ঠোঁট দুটো আমি ছেড়ে দিতাম, ম, সেই ম বলার সাথে সাথে এই চলে আসতো। তাহলে তুমি স্বরবর্ণ ছাড়া কোনো ব্যঞ্জন উচ্চারণ করতে পারবা না, সম্ভবই না। তাহলে এটি একটি সংজ্ঞা। এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করা যায় না, বাট লেখা যায়। এই যে আমি লিখলাম এটা ম, এর অর্থ কি? এর অর্থ জানো? এর অর্থ হচ্ছে যে এখানে স্বরবর্ণ নাই, জাস্ট খাঁটি ব্যঞ্জন বর্ণ একটা আছে ম। এখানে কোনো স্বরবর্ণ এর মধ্যে একটিও নাই, কোনো স্বরবর্ণ সাহায্য ছাড়া আমি লিখতে পেরেছি। তাহলে তোমরা এখানে একটা নোট করো তো বাবুরা, লেখো স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করা যায় না, কিন্তু লেখা যায়। লেখা যায় সেক্ষেত্রে ওই ব্যঞ্জনের নিচে একটি হস অবলিক হল চিহ্ন ব্যবহার করতে হয়। হল চিহ্ন ব্যবহার করতে হয়। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেইটা হচ্ছে এই যে চিহ্নটি, এই চিহ্নটির নাম কি? আমাদের সিংহভাগ শিক্ষক শিক্ষার্থীকেই আমি বলতে শুনি, বা আমরা ছোটকাল থেকেই এরকম আমাদের শিখিয়েছে, এটি হসন্ত নও। এই চিহ্নটির নাম হচ্ছে হস বা হল চিহ্ন। কেন বলা হয়? এই যার অন্তে থাকে, অন্তে মানে কি? শেষে। শেষে মানে ময়ের শেষে আছেও, এই জন্য এটাকে বলা হয় ময়ে হসন্ত। হসন্ত কথাটা ঠিক আছে, ময়ে হসন্ত, হস অন্তে যার তাকেই হসন্ত বলে। তাহলে ময়ের শেষের জন্য ময়ে হসন্ত। কিন্তু এই চিহ্নটার নাম বেসিক্যালি কি? হস বা হল চিহ্ন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার এইটুকু, আমরা আবার থার্ড সংজ্ঞাটা শিখব। এইটি একটি টেকনিক্যাল সংজ্ঞা, অর্থাৎ আমার কি বলে যে বুদ্ধিমত্তার সংজ্ঞা। এটাও শুদ্ধ, এটাও অনেক বইয়ে আছে। সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি দতিত। দতিত মানে কি বলেছি আমি এর আগে? নির্দেশিত বর্ণ সমূহকে ব্যঞ্জন বর্ণ বলে। এটা শর্টকাট কথা। মানে হচ্ছে কি? ব্যঞ্জন ধ্বনি নির্দেশনা করে যে বর্ণগুলো, মুখে বললাম ক, লিখলাম ক, মুখেরটা ক ধ্বনি ছিল, লিখলাম ক বর্ণ হলো। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে কথার মধ্যে? না, একদম ক্লিয়ার। ঠিক আছে? সরি, ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ ব্যঞ্জন বর্ণ কি শিখলাম? সংজ্ঞা পর্যন্ত গেলাম। তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম তা হচ্ছে যে আমরা ব্যঞ্জন বর্ণ শব্দটাকে ব্যাখ্যা করলাম, এইটার অর্থ জানলাম, আর সবশেষে কি শিখলাম? সবশেষে শিখলাম এই ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা, একাধিক সংজ্ঞা, তিনটা মোট সংজ্ঞা শিখলাম।
এবার চলো আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে একটু ভেঙে চুরে দেখি তো কোন ব্যঞ্জনটি কোথা থেকে উচ্চারিত হচ্ছে, কার নাম কি, এগুলো আমরা একটু দেখি। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটি তথ্যবহুল, তথ্য সমৃদ্ধ একটি ছক খাতার মধ্যে করব। কেমন? এই জন্য তোমরা স্কেল, ইরেজার, পেন্সিল নিয়ে প্রস্তুত হও। আমি আগে ছকটি তুলি, তারপর তোমরা সেটা তোমাদের খাতায় তুলে নিবে। হ্যাঁ, যদি আমার সাথে সাথে যেতে না পারো তাহলে পরে ভিডিওটি আবার ক্লাস শেষে আবার রিপ্লে করে দেখে তুলে নিবে, তাহলে তোমার উপকার হবে। ওকে, আসো আমরা এবার একটি ছক আঁকব। ছকটি বেশ তথ্যবহুল। আমরা এই পর্যন্ত জায়গা নিব, পুরো একটা ঘর টেনে নিব বড় করে। কেমন? এই যে ঘরটা 3 ভাগ 2 ভাগ করব। আমরা ধরলাম এইটা 2 ভাগ, ডান দিকে 3 ভাগ। এই 2 ভাগকে ভিতর দিয়ে আর একটা ঘর হবে। হ্যাঁ, এই 2 ভাগ, এটাকে আবার 2 ভাগে ভাগ করব, আর এটাকে ভাগ করব 3 ভাগে। ক্লিয়ার? আমরা এই 2 ভাগটাকে বলা হয় অঘোষ বর্ণ। অঘোষ। এই 3 ঘরকে বলা হয় ঘোষ বর্ণ। ঘোষ। এখন এই আমরা এই যে এখানে লিখে নিব যে উচ্চারণের স্থান, উচ্চারণের স্থান অবলিক বর্গ অনুসারে, বর্গ অনুসারে স্পর্শ বর্ণের নাম নিচে অ্যারো দিয়ে হবে। কেমন? লেখাগুলো একটু ছোট হচ্ছে, তোমরা, আমাদের যেহেতু জায়গা কম, আমরা ডানে বামে আরো অনেক কাজ করব, তোমরা একটু খেয়াল করো। উচ্চারণের স্থান অবলিক বর্গ অনুসারে স্পর্শ বর্ণের নাম। অঘোষ বর্ণ যে, এইটার প্রথম ঘরটার নাম হচ্ছে অল্প প্রাণ। তোমরা দেখতে অসুবিধা হলেও আমি তো দেখতে পাচ্ছি যে বোঝা যাচ্ছে। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা আমার শুনে শুনেও লিখে নিতে পারো। পরের ঘরটির নাম হচ্ছে মহাপ্রাণ। ঘোষ বর্ণতে প্রথম ঘরের নাম হচ্ছে অল্প প্রাণ, এটির নাম হচ্ছে মহাপ্রাণ। শেষ ঘরটার নাম হচ্ছে নাসিক্য। কেমন? এইবার আমরা 5টা রো টানব। 1 2 3 4 5। প্রথম ঘরে 5টা বর্ণ লিখবো আমরা হচ্ছে ক, খ, গ, ঘ আর ও। এই 5টি বর্ণের আলাদা নাম আছে। এগুলোকে বলা হয় কণ্ঠ অবলিক জিহ্বা মূলীয় অবলিক ক বর্গীয় বর্ণ। ক বর্গীয় বর্ণ। কেমন? এরপরে আছে কি চ, ছ, বর্গীয় জ, ঝ আর হচ্ছে ইয়। এখানে এই যে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, এইটা, এই বর্ণগুলোর নাম হচ্ছে তালব্য অবলিক অগ্রতালুজাত। অগ্রতালুজাত অবলিক ঘৃষ্ট বর্ণ বলে অবলিক চ বর্গীয়। কেমন? এরপর আছে হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ। ঠিক আছে?
এগুলোর নাম হচ্ছে মূর্ধন্য বর্ণ, যেহেতু শেষে আছে এগুলোর নাম হচ্ছে মূর্ধন্য বর্ণ, বা এটার নাম হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয়, অর্থাৎ দাঁতের মূলের পিছন দিক থেকে অবলিক ট বর্গীয় বর্ণ। কেমন? এরপরে আছে ত, থ, দ, ধ, দন্ত ন। এই বর্গে বর্ণগুলোর নাম হচ্ছে দন্ত বর্ণ, বা এইটাকে আবার বলা হয় দন্ত বর্ণ, এইটাকে আবার বলা হয় হচ্ছে অগ্রদন্তমূলীয়, অগ্রদন্তমূলীয় অবলিক ত বর্গীয় বর্ণ। এরপরে আছে কি প, ফ, ব, ভ আর হচ্ছে ম। এগুলোর নাম দুটা, একটা হচ্ছে ওষ্ঠ বর্ণ আর একটা হচ্ছে প বর্গীয় বর্ণ। প বর্গীয় বর্ণ। এই হয়ে গেল আমাদের 25টি বর্ণ আছে এখানে মোট। এগুলোকে বলা হয় স্পর্শ বর্ণ অবলিক স্পৃষ্ট বর্ণ অবলিক বর্গীয় বর্ণ। এর 3টি নাম আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা এইটা ছকটা এখনো তুলতে পারোনি। আমি তোমাদের জন্য 30 সেকেন্ড দিচ্ছি, তোমরা ঝটপট তুলে নাও। হয়ে গেছে নিশ্চয়। আচ্ছা, আমরা এবার এই ছকটা একটা বিশ্লেষণ করব। আমাদের এই ছক থেকে কিভাবে এমসিকিউ আসতে পারে। কেমন? প্রথম এমসিকিউ আসতে পারে প্রত্যেকটা বর্ণ ধরে ধরে আসতে পারে, তারপর প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে আসতে পারে। অঘোষ না ঘোষ বর্ণ, অল্প প্রাণ না মহাপ্রাণ, এইটা কণ্ঠমূলীয় জিহ্বামূলীয়। তোমাদের আমি একটু ইঙ্গিত দেই যে সাপোজ আমরা এই ধরো ক দিয়ে একটা উদাহরণ দিলাম। ক ক ক দিয়ে কয়টি শুধু ক দিয়ে কয়টি এমসিকিউ হতে পারে, তাহলে তোমরা একটা সহজেই অনুমান করতে পারবে যে এই ছকটা কতটুকু গুরুত্বপূর্ণ। ধরো আমি ক দিয়ে 1 নম্বর এটি ব্যঞ্জন বর্ণ, 2 নম্বর এটি কণ্ঠবর্ণ, 3 নম্বর এটি জিহ্বামূলীয় বর্ণ, 4 নম্বর এটি ক বর্গীয় বর্ণ, 5 নম্বর এটি অঘোষ বর্ণ, 6 নম্বর এটি অল্প প্রাণ বর্ণ, 7 নম্বর এটি অঘোষ অল্প প্রাণ বর্ণ, 8 নম্বর এটি অঘোষ অল্প প্রাণ কণ্ঠবর্ণ, 9 নম্বর অঘোষ অল্প প্রাণ জিহ্বামূলীয় বর্ণ, 10 নম্বর অঘোষ অল্প প্রাণ ক বর্গীয় বর্ণ। সেম ক দিয়ে আমি মনে করলাম যে 10টা এমসিকিউ পেলাম। তা 10-এর সাথে আমার 25টা গুণ দাও, 250টা। আরো ডান বাম দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে এখান থেকে কি অনেকগুলো এমসিকিউ বের করা যাবে। এটা তো 250টা শুধু একটা তথ্য দিয়ে, আমরা আরো দেখো ডান বাম করে কিভাবে করা যায় সেই ধারণা তোমাদের একটু আমরা দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আসো, যে এই যেমন ধরো এই গ্রুপটায় কি বলছি আমরা? অঘোষ। অঘোষ কয়টি? 10টি। তারপরে এই গ্রুপটাকে আমরা কি বলছি? ঘোষ। ঘোষ কয়টি? 15টি। এবার আসো, এই গ্রুপটাকে কি বলছি? অল্প প্রাণ। অল্প প্রাণ কয়টি? 10টি। এবার দেখো এই গ্রুপটাকে কি বলছি? মহাপ্রাণ। মহাপ্রাণ কয়টি? 10টি। কেমন? আবার এখানে আছে যে এই যে অঘোষ অল্প প্রাণ কোন কোন বর্ণ হয়? প্রথম আর হচ্ছে দ্বিতীয়। মহাপ্রাণ কোন কোনগুলো হয়? দ্বিতীয় প্লাস চতুর্থ। কেমন? তারপরে ঘোষ বর্ণ কি কি হয়? তৃতীয়, চতুর্থ আর পঞ্চম।
দেখো কত এমসিকিউ আছে, তুমি এমসিকিউ দিয়ে শেষ করতে পারবা না। আরো আছে তোমার এই যে এইদিকে নাসিক্যগুলো একদম সেপারেট। নাসিক্য বর্ণ কয়টি? 5টি। নাসিক্য বর্ণের তথ্য দুই রকম আসে। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে স্পর্শ বর্ণে নাসিক্য বর্ণ কয়টি, তাহলে উত্তর দিবা 5টি। যদি কোনো স্পর্শ মর্শ কিছু উল্লেখ নাই, তোমাকে যদি প্রশ্ন করে নাসিক্য বর্ণ মোট কয়টি, তাহলে 7টি। ও ইয় মূর্ধন্য ন দন্তন্য ম এর সাথে যুক্ত হবে অনুস্বর এবং চন্দ্রবিন্দু, তাহলে এই হয়ে গেল তোমার মোট 7টি। তাহলে এই হচ্ছে তোমার বর্ণের তথ্য। ওদিকে 250, দেখো এখানে আরো কতগুলো 10-12টা বের হয়ে গেল, আরো আছে। চলো আমরা সেগুলো একটু দেখি। কিভাবে দেখবা? ধরো তোমাকে এরকম প্রশ্ন করলো, ঘোষ মহাপ্রাণ পশ্চাৎদন্তমূলীয় কোনটি? ঘোষ মহাপ্রাণ পশ্চাৎদন্তমূলীয় বর্ণ কোনটি? এটি তোমার এমসিকিউ। ধরো এমসিকিউতে যাওয়ার আগে তুমি চিন্তা করবা মোট 3টা স্টেপ। তুমি 1 নাম্বার স্টেপ আগে বর্গ ধরবা, 2 নাম্বার স্টেপ তুমি ঘোষ অঘোষ ধরবা, কেমন অঘোষ না ঘোষ। 3 নাম্বার স্টেপ তুমি অল্প না মহা এইটা ধরবা। এই 3টা স্টেপ ফলো করলে তোমার তীরটা একদম গিয়ে জায়গা মতো লাগবে, একদম এক্সাক্ট উত্তর হবে, ডান বাম হওয়ার যারা ভি সুযোগ নেই, ন্যূনতম সুযোগ নেই। কেমন সেটা কি করে হবে? আমাকে প্রশ্ন করলো ঘোষ মহাপ্রাণ পশ্চাৎদন্তমূলীয় বর্ণ কোনটি? তুমি যদি এমনি মুখস্থ করে যাও বা এই টাইপের যদি প্রশ্ন হয়, শিক্ষক যদি তোমার বেসিক যাচাইয়ের জন্য 2-1টি প্রশ্ন এইরকম বেসিক থেকে প্রশ্ন দেয়, ডিপ থেকে দেয়, তুমি অনুমান করে কখনো উত্তর সঠিক হবে না। অর্থাৎ সম্ভাবনা 4 ভাগের আমরা 25 ভাগ সম্ভাবনা আছে। অর্থাৎ যদি উত্তরটা ঠিক হয় 4টার মধ্যে, আর 75 ভাগ উত্তর ভুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আসো আমরা আগে পশ্চাৎদন্তমূলীয় আমরা বর্গ ধরবো। পশ্চাৎদন্তমূলীয় কোন বর্গ? দেখো কোন বর্গ? আমাদের এটা মূর্ধন্য বর্গ। তাহলে মূর্ধন্য কোনগুলো? ট ঠ ড ঢ মূর্ধন্য। তাহলে ট ঠ বর্গ ধরবো, ট ঠ বর্গ ধরবো। আমার প্রশ্ন চেয়েছে ঘোষ না ঘোষ, ঘোষ চেয়েছে, তাহলে ট ঠ বাদ দেবো। ড ঠ নিয়ে আমি কোনো চিন্তাই করব না, কারণ ট ঠ এখানে আসবেই না। তাহলে ড ঢ মূর্ধন্য ন। ওকে, তাহলে ড চেয়েছে কি মহাপ্রাণ, ড অল্প প্রাণ, ঢ মহাপ্রাণ, আর মূর্ধন্য তো নাসিক্য। সুতরাং আমার উত্তর হবে কি? ঢ। ভুল হওয়ার কোনো চান্স নাই। যদি তুমি স্টেপ বাই স্টেপ যাও, তোমার ভুল হওয়ার ন্যূনতম চান্স নাই। এইভাবে দেখো, তুমি চিন্তা করো ঘোষ মহাপ্রাণ পশ্চাৎদন্তমূলীয় বর্ণ কোনটি? কতগুলো এমসিকিউ এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে করা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাই তোমাদের ভিতটা মজবুত হোক। হ্যাঁ, ব্যাকরণকে অনেকে ভয় পাই। হ্যাঁ, আমি বলবো তুমি যদি ব্যাকরণটা এরকম রসে রসে পড়ো, রসায়নের চাইতে তোমার ব্যাকরণেই মজা বেশি। তবে আমাকে নিয়ম মাফিক পথ চলতে হবে। পাহাড়িরাও আমরা কি করি? আমরা রাঙ্গামাটি বান্দরবানে গেলে পরে একটু পাহাড় উঠে হাঁপিয়ে উঠি, আমরা টেকনিক জানি না। কেমন দেখবা যে আমরা গেলার সময় যে একটা করে লাঠি ধরায় দেয়, ধরি, অথচ পাহাড়িরা হাসি মুখে চলে যায়। ওদের টেকনিক। আমাদের পথ চলতে জানতে হবে। পথ চলতে জানলে বলে, চলতে জানলে পথেই আরাম। তুমি যদি নিয়ম মাফিক পড়ো, এগুলো যদি এইভাবে নিয়ে কন্ট্রোল এস মাথার মধ্যে সেভ করে দাও, তাহলে এভরিথিং উইল বি জলবত্তরলম, সব পানির মতো সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণে এই 25টা বর্ণের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করলাম, একেবারে A to Z, নারী নক্ষত্র, তাই না? চলো আমরা এবার পরের অংশগুলোতে যাই। তো দেখো, আমাদের বর্ণ ছিল মোট কয়টি? আমাদের ব্যঞ্জন বর্ণ মোট ছিল 39টি। এর মধ্যে আমরা 25টি পড়লাম, এখনো 14টি থেকে গেছে। আসো আমরা এই 14টি পড়ি।
এবার আসো, এখানে একটি বর্ণ আছে, এগুলোকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। অন্ত মানে মাঝে, স্থ মানে অবস্থিত, অন্তঃস্থ বর্ণ এগুলোকে কেন বলা হয় এই লাইনটা দিলেই তোমাদের কাছে ক্লিয়ার হবে। এগুলোকে বলা হয় উষ্ম বর্ণ। ধ্বনিবিজ্ঞান বা ভাষাবিজ্ঞানে বলা আছে যেই বর্ণগুলো উপরে স্পর্শ বর্ণ আর নিচে উষ্ম বর্ণের অন্ত বা মাঝে অবস্থিত সেগুলোকে অন্তঃস্থ বর্ণ বলে। কেমন? অন্তঃস্থ বর্ণ, অন্তঃস্থ জ, তারপরে আছে র, তারপরে আছে ল, এই তিনটি হচ্ছে কি অন্তঃস্থ বর্ণ। কেমন? এই তিনটির মধ্যে আবার এই র কে বলা হয় আলাদা করে কম্পন জাত, আর ল কে বলা হয় আলাদা করে পার্শ্বিক। পার্শ্বিক কম্পন জাত মানে কি? মানে র এর পরিচয় তাহলে কয়টা? দুইটা। প্রথমত হচ্ছে অন্তঃস্থ বর্ণ, দ্বিতীয়ত হচ্ছে কম্পনজাত বর্ণ, বা এটার নাম হচ্ছে রণিত বর্ণ। যেমন তুমি উচ্চারণ করো র, দেখো র, র, রং, রং। হ্যাঁ, তো এই যে ব্যাকরণ, ব্যাকরণ, রণ, এই যে কাঁপছে, ভাইব্রেট করছে, এই জন্য এটার নাম কম্পন মানে কাঁপা, জাত মানে জন্ম। কাঁপতে কাঁপতে যে বর্ণের জন্ম হয় তাকে কি, তুমি যদি খুব চেষ্টা করো না স্যার আমি কাঁপাবো না, তাহলে এটাকে যদি তুমি হয় তাহলে হয়টা র হবে, আর না হয় অ হবে। রংপুরের লোক, রংপুর, ওরা এসব ধার ধারে না। রংপুর কি বলে? অংপুর বলে। রমজানকে কি বলে? অমজান। রাজ্জাককে কি বলে? আজাক। তাহলে সেক্ষেত্রে ওদের কি লাগছেই না। কেমন? তো র তুমি জোর করে যদি না কাঁপিয়ে উচ্চারণ করতে চাও, র র থাকবে না, হয় ল হয়ে যাবে, আর না হয় সেটা কি হয়ে যাবে? অ হয়ে যাবে। আর ল কে পার্শ্বিক ধ্বনি বলা হয়। তাহলে আমরা লয়ের পরিচিতিও দুইটি। প্রথমত হচ্ছে অন্তঃস্থ বর্ণ, দ্বিতীয়ত হচ্ছে এটা পার্শ্বিক বর্ণ। এটাকে পার্শ্বিক বর্ণ এই জন্য বলা হয়, ধ্বনিতত্ত্বে বলা হয়েছে ল উচ্চারণ করার সময় জিহ্বার দুই পাশ দিয়ে বাতাসগুলো বের হয়ে যায়, এই জন্য একে কি বলে? পার্শ্বিক বর্ণ বলা হয়, পার্শ্বিক ধ্বনি বলা হয়। কেমন? উষ্মবর্ণ দন্ত স, মূর্ধন্য স, তালব্য স, এগুলো ইচ্ছা মতো শ্বাস ধরে রাখা যায়, এই জন্য তিনটাকে এগুলো উচ্চারণ করার সময় একটি শীষের মতো আওয়াজ হয় স, এই জন্য শীষ। এর সাথে যখন হ যুক্ত হয় তখন চারটাকে একত্রে উষ্মবর্ণ বলে। ওকে, এরপরে আরেকটা ঘর আছে, চলো, এইগুলো হচ্ছে তাড়নজাত বর্ণ। তাড়নজাত দুইটা বর্ণ। তাড়নজাত কয়টা বর্ণ? দুটি। একটি হচ্ছে ডয়বিন্দু র, একটি হচ্ছে ঢয়বিন্দু র। ডয়বিন্দু র এবং ঢয়বিন্দু র, এই দুটি বর্ণ তাড়নজাত কেন বলা হলো? এগুলোকে তাড়নজাত বলা হলো, ধ্বনিবিজ্ঞানে বলা হয়েছে যে আমাদের এই দুটো বর্ণ উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার পিছনে একটি ফাঁকা জায়গা থেকে বাতাস আছে, কিছু বাতাসগুলো তাড়িয়ে উচ্চারিত হয়। উচ্চারণ করো বাড়ি, বাড়ি, আড়ম্বর, আড়ম্বর। কেমন? তারপরে বেধাড়ক, বেধাড়ক। কেমন? তারপরে আষাঢ়, আষাঢ়। এই যে পেছনে জিহ্বাটা ঝাপটা মেরে বাতাস তাড়িয়ে উচ্চারিত হয়, এই জন্য এগুলোকে কি বলা হয়? তাড়নজাত বর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি মজার কথা বলি। এই যে আমাদের এই বর্ণ দুটোকে ছোটকালে আমরা কি পড়েছি? আমরা পড়েছি ডাবিন্ডড়া, ঢেসিন্ডড়া। কেন এইগুলোর নাম হলো? অথচ শুদ্ধ রূপ হচ্ছে ডয়বিন্দুড়, ঢয়বিন্দুড়। তার মানে আমরা এটাকে এরকম বলেছি, দেখো খেয়াল করো যে এই একটা হচ্ছে বিন্দু, বিন্দু, আর একটা হচ্ছে শূন্য। পার্থক্য কি? বিন্দুর ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকে না, পুরোটাই ভরাট, আর শূন্য ভিতরে ফাঁকা জায়গা থাকে। এই তো এখন এটাকে বিন্দু র কে বিকৃত করে, অর্থাৎ এটা কালের আবর্তে পাল্টে গেছে। কেমন? যেমন এই বিকৃত হয়ে বিন্দু রটা ব্যান্ডড়া, ডাবিন্ডড়া, ডাবিন্ডড়া, বিন্ডড়া মানে বিন্দু র।
আর এইটাকে বলেছে শূন্যড়া, মানে ঢ্যাসিন্ডড়া, সিন্ডড়া মানে শূন্যড়া। তাহলে এইটা হচ্ছে বিন্দুড়া, এটা শূন্যড়া দিয়ে আমরা এখন পড়ে ছোটকালে ডাবিন্ডড়া ঢ্যাসিন্ডড়া। এটা হচ্ছে মূল রহস্য। কিন্তু আসলে তো বিন্দু শূন্য না, বিন্দু দুটাই, ডাবিন্দুড়া। অনেক শিক্ষার্থীকে আমি অনেক গুণীজনকেও বলতে শুনেছি এইরকম বলে, এই নামে কোনো, বলো তো এটা কি বর্ণ? নিশ্চয়ই তোমরা অনেকেই বলবে স্যার এটা ব্যঞ্জন বর্ণ। ন, এরকম নামে কোনো বর্ণ নাই। হ্যাঁ, এইটা হচ্ছে র, কিন্তু ওইটা কি? এই যে দেখো র, এইটা কি? আমরা লিখি, অনেকে আমরা এরকমই লিখি, কিন্তু এই নামে কোনো বর্ণই নেই, সঠিকভাবে ধরলে কাটা। কারণ বিন্দু, অনেকে বৈশিন্য র বলে, বৈশিন্য র মানে কি? কিরে বৈশিন্য কি? বয়ে বিন্দু র। তুমি যদি বলো আমি দোষের কিছু ধরবো না, কারণ মনে রাখার জন্য আগে লেখো ব, তারপরে দাও বিন্দু। আমরা ছোটকালে এরকম বলেছিলাম দ, এটা হাঁটু ভাঙা দ, এই যে হাঁটুটা ভেঙে গেছে, বাঁকা হয়ে গেছে। এইটা মনে রাখার জন্য তুমি নানান রকম কৌশল অবলম্বন করতে পারো, যে বয়ে বিন্দু র, কিন্তু বয়ে বিন্দু র কি? র বললে এনাফ। কিন্তু এটাকে আবার বিকৃত করে যদি বলো বৈষণ্য র, তাহলে তো পুরোটাই বিকৃত, এই নামে কোনো বর্ণই নাই। তোমার ব্যাকরণ বই তুমি লিখবা এখানে এইটা দেওয়া নাই, এটা বিন্দু দেওয়া আছে, শূন্য দেওয়া নাই। কেমন? তাহলে তাড়নজাত। আর শেষের দিকে আর একটা ছকে আমরা দেখব, এখানে তিনটা বর্ণ আছে, এই তিনটার নাম হচ্ছে পরাশ্রয়ী বর্ণ, অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু। তিনটা পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ মানে কি? এরা এই যে এইদিকে মোট এখান থেকে পর্যন্ত 36টা বর্ণ স্বাধীন, আর এই তিনটা বর্ণ হচ্ছে পরাধীন, পরাশ্রয়ী। এরা নিজেদের আশ্রয়ে ব্যবহার হয় না, পরাশ্রয়ী। তাহলে দেখো আমাদের আগে পেলাম আমরা কয়টা? আগে পেলাম হচ্ছে 25, আর পেলাম হচ্ছে 3, আর পেলাম হচ্ছে 4, আর পেলাম হচ্ছে 2, আর পেলাম হচ্ছে 3। তাহলে হলো 5 3 8, 8 4 12, 13 14 15 16 17, 17 7 হাত থেকে 1 আর 37। আর দুটা গেল কই? আর দুটা বর্ণ আছে, আমরা এর মধ্যে আনিনি। দুটো বর্ণের একটা হচ্ছে অন্তস্থ জয়ের বিকল্প, অন্তস্থ অ বর্ণ, একই বর্ণ, খালি বিন্দুটা পার্থক্য। আর একটা তয়ের বিকল্প বর্ণ হচ্ছে খণ্ডত। এই মোট আমাদের 39টা ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ব্যঞ্জন বর্ণের আমরা একটা সার্বিক চিত্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের অনেক উপকার হবে। এবং আরো একটা মজার কথা হচ্ছে যে তুমি বিশেষ করে সন্ধিতে এই যে এইগুলো লাগবে, বর্গ, বেশ কয়েকটা সূত্রে এই বর্গের কথাগুলো বলা আছে। তারপরে অনেকগুলো সূত্রে অন্তস্থ বর্ণের কথা বলা আছে, উষ্ম বর্ণের কথা বলা আছে, অনেকগুলো সূত্রে। সুতরাং তোমাকে যদি ওই পারফরমেন্সগুলো ভালো করতে হয়, অবশ্যই তোমাকে এই পারফরমেন্সটা জানতে হবে। আমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর বন্ধুদের আমি বলবো যে ওদের এরকম বইয়ের ছক নাই, 9-এ আছে, আংশিক আছে, কিন্তু এরকম ছক নাই। সেক্ষেত্রে ওরা সন্ধি আবার ওদের সিলেবাসে আছে, সেক্ষেত্রে তাহলে তারা কি করে বুঝবে বর্গীয় বর্ণ কি, অন্তস্থ বর্ণ কি, উষ্ম, এগুলো তারা কি করে বুঝতে পারবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, আর যদি মনে থাকে অনেক উপকার হবে। চলো আমরা এবার কয়েকটা জিনিস জানবো। এই যে আমরা দেখলাম অঘোষ বর্ণ 10টা, ঘোষ বর্ণ 15টা, অল্প প্রাণ অঘোষে 5টা, ঘোষে 5টা, মোট 10টা, মহাপ্রাণ অঘোষে 5টা, ঘোষে 5টা, মোট মহাপ্রাণ 10টা। এই যে অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, এইগুলো কি আমরা একটু জেনে নিয়ে আসো। ওকে, চলো আমরা এবার অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ এই জিনিসগুলো কি একটু আলোকপাত করি। আসো আগে অঘোষ জেনে নিই। অঘোষ, অঘোষ মানে হচ্ছে, আমার মতো করে লেখো, কম লিখতে হবে, যে সকল বর্ণ উচ্চারণে উচ্চারণে স্বরতন্ত্রী স্বরতন্ত্রী কাঁপে না, তাদেরকে অঘোষ বর্ণ বলে বলার দরকার নেই। যে সকল বর্ণ উচ্চারণে স্বরতন্ত্রী কাঁপে না।
আর একটা শব্দ ব্যবহার হয় অনুরণিত হয় না, অনুরণিত হয় না, এরকম একটা শব্দ থাকে। কাঁপে না যে সমার্থক হচ্ছে কি অনুরণিত হয় না। এগুলো হচ্ছে কি অঘোষ। অনুরণন মানে কি কাঁপা, ভাইব্রেট করা। রয়ের ক্ষেত্রে আমি কথাটা বলেছি তোমাদের, অঘোষ বর্ণ। বোঝা গেল? ঘোষটা কি হবে তাহলে? ঘোষ, ঘোষ ডট ডট যে সকল বর্ণ উচ্চারণে স্বরতন্ত্রী কাঁপে বা অনুরণিত হয় সেগুলো কি? ঘোষ। ঠিক আছে, এবার চলো আমরা দেখি অল্প প্রাণ কাকে বলে। যে সকল বর্ণ উচ্চারণে, এরপর লিখবা বাতাসের চাপ বলো আর আধিক্য বলো, আধিক্য কম থাকে। অল্প মানে কম, প্রাণ মানে বায়ু, বাতাস, কেমন? সেগুলোকে কি বলা হয়? মহাপ্রাণ। অল্প প্রাণ, সরি। আর মহাপ্রাণ কি? মহাপ্রাণ হচ্ছে যে সকল বর্ণ উচ্চারণে বাতাসের চাপ বা আধিক্য বেশি থাকে, তাকে কি বলা হয়? বোঝা গেল? কেমন অল্প প্রাণ? দেখো ক, খ, দেখো ক উচ্চারণ করছো মনে হচ্ছে এই মুখের ভিতর থেকে, আর খ যখন বলছো তখন মনে হচ্ছে ভিতর থেকে। খ, খ, গ আবার নাই, ঘ। এ দেখো এই ক, এখানে করো কে এইচ এ, খ, খ, বাতাস বেশি, চাপটা বেশি। বোঝা গেল? তাহলে আর একটা আমাদের কর্নারে আর একটা কথা আছে, সেটা হচ্ছে নাসিক্য। নাসিক্য, হ্যাঁ, যে সকল বর্ণ উচ্চারণে মুখের সাথে সাথে নাক দিয়েও বাতাস বের হয় তাদেরকে নাসিক্য বর্ণ বলে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় যে আমরা এই যে ব্যঞ্জন বর্ণের যে পোর্শনটা আজকে আমাদের ছিল, আমরা খুব ভালোভাবে সার্বিক বিষয়গুলো আত্মস্থ করতে পেরেছি। আগামীতে তোমাদের ব্যঞ্জন বর্ণের আরও কিছু চমকপ্রদ তথ্য এবং কার ফলা মনে রাখার কিছু শর্টকাট নিয়ে হাজির হব, যেখানে তোমরা খুবই সহজেই ব্যঞ্জন বর্ণের সার্বিক একটা সারণী দিব আমি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের। আর দিব কি কার মনে রাখার ছোট্ট শর্টকাট, আর ফলা মনে রাখার আরও চমৎকার একটা শর্টকাট। তাহলে আমরা কিছু তোমাদের ব্যতিক্রমধর্মী উপস্থাপনা নিয়ে এই নরসিংদী অনলাইন পাঠশালায় উপস্থিত হব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের ব্যঞ্জন বর্ণ অংশটা উপভোগ করলে। আশা করি তোমাদের এটা খুবই কাজে দিবে। হ্যাঁ, আমরা আসবো ধারাবাহিকভাবেই আলোচনা করে যাব, যাতে তোমাদের ব্যাকরণ নিয়ে আর ভীতি না থাকে। এরপরে আমরা হয়তো সন্ধি পড়ব। সন্ধি খুবই চমৎকার চমৎকার, খুবই শর্টকাট ওয়েতে। হ্যাঁ, তুমি সন্ধিতে হিউজ পরিমাণ সূত্র আমরা অল্প পরিমাণ সূত্রে তোমাদের পড়িয়ে দিব। যেমন স্বরসন্ধিতে তোমাদের বলে রাখি, স্বরসন্ধিকে পার্ট পার্ট করে ভাঙলে মোট 63টা সূত্র হয়। আমরা এই 63 সূত্রকে মাত্র 6টি সূত্রে পড়াই দিব, যাতে তোমার 6টি সূত্র পড়লে 63টি সূত্রই কভার করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের শেষে আরও একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে তোমরা আজকের এই ক্লাসের ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো। বিভিন্ন টাইমলাইনে বন্ধুদের, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, ইনবক্সে দাও, যাতে সবাই এই ক্লাসটা উপভোগ করতে পারে। তাহলেই আমাদের শ্রম সার্থকতায় নন্দিত হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি। তোমরা বাংলাদেশের বা দেশের বিদেশের যে যেখানে আছো, যে অবস্থায় আছো, যাতে ভালো থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে,
তারপরে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, আর ঘন ঘন হাত ধুবে, অযথা অপ্রয়োজনে নাকে মুখে হাত দিবে না, আর সবসময় বাড়িতে থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো আর বাড়িতেই থাকো, এই প্রত্যাশা রেখে আমি আহমদ হুসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী, তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।